আসসালামু আলাইকুম। অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে তোমাদের স্বাগত। আজকে তোমাদের মাইকোলজি কোর্সের প্রথম চ্যাপ্টার অর্থাৎ মাইকোলজি বিষয়ের ভূমিকা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। আজকে আলোচ্য বিষয়ের মধ্যে আছে ছত্রাকের বৈশিষ্ট্য, দৈহিক গঠন, জনন ইত্যাদি বিষয়ে আমরা আজকে আলোচনা করব। তো শুরু করা যাক একটা গল্পের মাধ্যমে। প্রায় 3500 বছর পূর্বে গ্রিসের রাজা পার্সিয়াস রাজা প্রোটিয়াসের পুত্র মেগাপেন্থিসের সাথে রাজ্য বদল করেছিলেন। রাজা পার্সিয়াস রাজা প্রোটিয়াসের রাজ্যে উপস্থিত হওয়ার পর তার তরবারির ঢাকনাটি এক স্থানে পড়ে যায়। এই ঘটনাকে তিনি নগরী স্থাপনের দৈব ইঙ্গিত মনে করেন এবং মাইসেনি গ্রিক ভাষায় অর্থ হচ্ছে ক্যাপ বা ঢাকনা নামক নগরী প্রতিষ্ঠা করেন। আরো কথিত আছে তৃষ্ণার্ত রাজা পার্সিয়াস একটি মাশরুম তুলে তা থেকে মিশ্রিত পানি পান করেছিলেন বলে এই নবপ্রতিষ্ঠিত নগরীর নাম দিয়েছিলেন মাইসেনি, যেখানে বৃহৎ সভ্যতার বিকাশ ঘটেছিল। এখানে যে চিত্রটা দেখছো, এই চিত্র সেই মাইসেনি সভ্যতার একটা অংশ বিশেষ, এটা এখনো গ্রিসে বিদ্যমান। আমরা মাইকোলজি বিষয় বলতে আমরা কি বুঝি? মাইকোলজি হচ্ছে জীববিজ্ঞানের একটা শাখা, যে শাখায় ছত্রাকের উৎপত্তি, বাসস্থান, প্রকৃতি, গঠন, প্রজনন, বিকাশ, বিবর্তন, অর্থনৈতিক গুরুত্ব বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। জীববিজ্ঞানের সেই শাখাকে ছত্রাক বিজ্ঞান বা মাইকোলজি বলা হয়। মাইকোলজি শব্দ দুইটা শব্দ থেকে আসছে, একটা মাইকিস, একটা লগস। মাইকিস শব্দ অর্থ মাশরুম এবং লগস শব্দ অর্থ নলেজ বা জ্ঞান, অর্থাৎ মাশরুম সম্পর্কিত জ্ঞান। কারণ প্রথম দিকে এই মাশরুমকেই বা এই যে ব্যাঙের ছাতা দেখতেছে, এই ব্যাঙের ছাতাকে ছত্রাক মনে করা হতো। এই জন্য এই মাশরুম বিষয়ক জ্ঞানই হচ্ছে মাইকোলজি, তৎকালীন পুরাতন ধারণা অনুযায়ী। ইটালিয়ান বিজ্ঞানী পিয়েরে অ্যান্টোনিও মাইকেলি সর্বপ্রথম 1729 খ্রিস্টাব্দে তার বিখ্যাত গ্রন্থ নোভা প্লান্টেরাম জেনেরা হইতে তিনি ছত্রাকের বিজ্ঞানসম্মত, তার সময় পর্যন্ত যে ছত্রাক সমূহের নাম জানা গেছে সেই ছত্রাক সমূহের বিজ্ঞানসম্মত বর্ণনা দেন এবং ব্যাখ্যা প্রদান করেন। তিনি প্রথম প্রমাণ করেন ছত্রাক তার স্পোর থেকে উৎপন্ন হয়, কোনো জড়বস্তু থেকে নয়। তার মানে হচ্ছে তার আগে মনে করা হতো যে কোনো জড়বস্তু থেকে ছত্রাকের উৎপত্তি ঘটে। এই জন্য তাকে মাইকোলজির প্রতিষ্ঠাতা বা জনক বলা হয়। এ হচ্ছে পিয়ার অ্যান্টোনিও মাইকেলি। পরবর্তীতে জার্মান বিজ্ঞানী হেনরিক অ্যান্টন ডি বেরি ফাঙ্গাল সিস্টেমেটিক্স এবং ফিজিওলজি বিষয়ে অবদান রাখে। বেশ অবদান রাখার কারণে তাকে আধুনিক ছত্রাক বিজ্ঞানের প্রতিষ্ঠাতা বলা হয়। এটা একটু খেয়াল রাখবা যে পিয়ার অ্যান্টোনিও মাইকেলি হচ্ছে মাইকোলজির প্রতিষ্ঠাতা, আর অ্যান্টন ডি বেরি হচ্ছে আধুনিক ছত্রাক বিজ্ঞানের প্রতিষ্ঠাতা। এছাড়াও তিনি প্রমাণ করেন যে ফাইটোপথোরা ইনফেস্টান্স গোলালুর লেড ব্লাইট রোগের কারণ। এজন্য তাকে উদ্ভিদ রোগ তত্ত্বের জনক বলা হয়, অর্থাৎ ফাদার অফ প্লান্ট প্যাথোলজি। তাহলে অ্যান্টন ডি বেরির দুইটা বিশেষণ, একটা হচ্ছে আধুনিক ছত্রাক বিজ্ঞানের প্রতিষ্ঠাতা, মডার্ন মাইকোলজির জনক, আর একটা হচ্ছে প্লান্ট প্যাথোলজির জনক। ছত্রাক বলতে আমরা কি বুঝি? এখানে অ্যালেক্সোপ্লাসের সংজ্ঞাটা দেওয়া আছে যে ছত্রাক হচ্ছে প্রকৃত নিউক্লিয়াস যুক্ত অর্থাৎ প্রকৃত কোষী, স্পোর বহনকারী, ক্লোরোফিল বিহীন অর্থাৎ যাদের দেহে ক্লোরোফিল নাই জীবসমূহ যারা প্রধানত যৌন অযৌন প্রক্রিয়া বংশবৃদ্ধি করে, যাদের দেহ সাধারণত সূত্রাকার, শাখান্বিত এবং কোষ প্রাচীর, কাইটিন, সেলুলোজ বা উভয় প্রকার পদার্থ দ্বারা গঠিত। এই সংজ্ঞাটা একটু বড় হয়ে যায়, আমরা সংক্ষেপে এক লাইনে বলতে পারি ছোট্ট করে। এটা হচ্ছে যে ছত্রাক হচ্ছে ক্লোরোফিল বিহীন প্রকৃত কোষী এবং সমঙ্গদেহী জীবগোষ্ঠী। তাহলে সমঙ্গদেহী বলতে আমরা কি বুঝি? সমঙ্গদেহী বলতে বোঝা যায় যাদেরকে মূলকাণ্ড পাতায় বিভক্ত করা যায় না। এই ফানজাই শব্দ দিয়ে আসছে ফাঙ্গাস থেকে, যার ল্যাটিন ওয়ার্ড হচ্ছে ফানগিও। ফানগিওর মানে হচ্ছে প্রচুর পরিমাণে দ্রুত সন্নিবিষ্ট হয়ে জমানো। তার মানে এরা খুব দ্রুত প্রচুর অল্প সময়ে
প্রচুর পরিমাণে জন্মাতে পারে, সেই থেকেই তাদের নাম হচ্ছে ফাঞ্জাই। বহু বচনে ফাঞ্জাই আর এক বচনে হচ্ছে ফাঙ্গাস। আমরা অনেক ক্ষেত্রে ফাঙ্গাস শব্দটা ব্যবহার করি, যে কোনো একটা বস্তুর উপর ফাঙ্গাস করছে বা জমা হয়েছে। ফাঙ্গাস মূলত হচ্ছে ছত্রাক। এক বচনে ফাঙ্গাস, বহু বচনে ফাঞ্জাই। ছত্রাকের সাধারণ বৈশিষ্ট্য, কি কি বৈশিষ্ট্য দেখা যায়? ছত্রাকের দেহ থ্যালয়েড। থ্যালয়েড হচ্ছে এদের দেহকে মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় না। এই একটা ছত্রাকের দেহ আছে, এখানে মূল কাণ্ড পাতা বলতে কোনো কিছুই নেই, সবই একই রকম। এদের ক্লোরোফিল নেই। আমরা জানি ক্লোরোফিল ক্লোরোপ্লাস্টে থাকে এবং ক্লোরোফিলের সাহায্যে উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় নিজের খাদ্য নিজে তৈরি করে। ছত্রাকের ক্লোরোফিল না থাকায় নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, অর্থাৎ এরা স্বভোজী নয়। এরা যেহেতু স্বভোজী নয়, তাহলে অপর উপর নির্ভর করে, সেক্ষেত্রে মৃতজীবী, পরজীবী অথবা মিথজীবী হতে পারে। ছত্রাকের থেলাস এককোষী অথবা শাখা প্রশাখা বিশিষ্ট হতে পারে। এককোষী হতে পারে, অথবা এখানে যে ছবি দেখা যাচ্ছে এখানে সূত্রাকার অনেকগুলো শাখা প্রশাখা বিশিষ্ট হতে পারে। আবার মাইসিলিয়াম সিনোসাইটিক হতে পারে বা অ্যাসেপ্টিক হতে পারে। এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। কোষ প্রাচীর প্রধানত কাইটিন দ্বারা নির্মিত। প্রধান উপাদান, কোষ প্রাচীরের প্রধান উপাদান কাইটিন। এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে সেলুলোজও পাওয়া যায়। কাইটিন প্লাস সেলুলোজ দুইটাই অনেক সময় থাকে, অনেক সময় গ্লুকান থাকে, কিন্তু মূল উপাদান, প্রধান উপাদান হচ্ছে কাইটিন। সঞ্চিত খাদ্য সাধারণত গ্লাইকোজেন। যারা নিজের খাদ্য নিজে তৈরি করে না, তাদের সঞ্চিত খাদ্য সাধারণত গ্লাইকোজেন হয়। আর যারা স্বভোজী, তাদের ক্ষেত্রে সঞ্চিত খাদ্য হচ্ছে স্টার্চ বা শর্করা জাতীয় যে খাদ্য, স্টার্চ। এদের যৌনাঙ্গগুলো এককোষী বা বহুকোষী। বন্ধা কোষ প্রাচীর দ্বারা এদের যৌনাঙ্গগুলো আবৃত থাকে না, অর্থাৎ এই হচ্ছে এদের যৌনাঙ্গ। এদের ভিতরে স্পট তৈরি হয়েছে, কিন্তু বাইরের দিকে কোনো বন্ধা আবরণী নেই। বহুকোষী ভ্রূণ গঠিত হয় না। এখানে 7টা বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা আছে, এছাড়া আরো কিছু বৈশিষ্ট্য আছে। আমি শুধু প্রধান প্রধান যে বৈশিষ্ট্যগুলো, মূল বৈশিষ্ট্যগুলো এখানে উপস্থাপন করলাম। ছত্রাকের বাসস্থান, কোথায় কোথায় ছত্রাক পাওয়া যায়? তাহলে ছত্রাকের বাসস্থানের ভিত্তিতে এদেরকে দুই ভাগে ভাগ করা যায়। জলজ ছত্রাক, স্থলবাসী ছত্রাক। নাম দেখেই বোঝা যায় যে জলজ ছত্রাক আসলে কি। জলজ ছত্রাক হচ্ছে যারা জলে বাস করে, প্রধানত মিঠা পানিতে বা স্বাদু পানিতে, ফ্রেশ ওয়াটারে এদেরকে পাওয়া যায়। তাহলে মিঠা পানিতে অবস্থিত উদ্ভিদ ও প্রাণীর পচনশীল মৃতদেহ এবং জৈব পদার্থের উপর মৃতজীবী রূপে জন্মায়। যেমন এখানে একটা দেখতেছ, মাছের উপর প্রচুর পরিমাণে ফাঙ্গাস জন্মেছে, স্যাপ্রোলিগনিয়া। এগুলো হচ্ছে জলজ ছত্রাক। সাধারণত দেখবে যে মাছের যে ছত্রাক জনিত যে রোগ, সেই ছত্রাকই হচ্ছে মূলত জলজ ছত্রাক। স্থলবাসী ছত্রাক, অর্থাৎ জল ব্যতীত অন্যান্য জায়গায় যে ছত্রাক বসবাস করে, তাদেরকে স্থল ছত্রাক বলা হয়। অর্থাৎ স্থলভাগের আশ্রয় প্রদানকারী বস্তু এবং পরিবেশগত বৈশিষ্ট্যের ভিত্তিতে এদেরকে নিম্নলিখিত কয়েকটা ভাগে ভাগ করা যায়। প্রথমত মৃত্তিকাবাসী ছত্রাক বা সয়েল ফাঞ্জাই। অর্থাৎ যে সমস্ত ছত্রাক প্রধানত হিমযুক্ত আর্দ্র মৃত্তিকায় ভালো জন্মায়। স্যাঁতসেঁতে পরিবেশ হচ্ছে ছত্রাকের জন্য পছন্দনীয়, যার জন্য আর্দ্র মৃত্তিকায়, সাধারণত শুকনো হবে না, আর্দ্র মৃত্তিকায় হিমযুক্ত মাটিতে এরা ভালো জন্মায়। যেমন অ্যাগারিকাস, পাইথিয়াম, মিউকার, রাইজোপাস। যেমন এখানে ছবি দেওয়া আছে, এই যে রাইজোপাস, রাইজোপাস স্টোলিনিফার। এটা একটা খাবারের উপর, একটা পাউরুটির উপর রাইজোপাস জন্মেছে। খাদ্য পচনকারী ছত্রাক, অর্থাৎ যে সমস্ত ছত্রাক খাদ্যের উপর জন্মে, খাদ্যটাকে নষ্ট করে, তাকে খাদ্য পচনকারী ছত্রাক বলে। এখানে যে আগে ছবিটা দেখাইলাম, যে এখানে রুটির উপর বা ব্রেডের উপর রাইজোপাস জন্মাইছে। এছাড়া এখানে আরেকটা ছবি আছে, পনিরের উপর মিউকর, প্রচুর পরিমাণে মিউকর জন্মায়। তো ছত্রাক জন্মাইলে সাধারণত আমরা জানি যে খাবারটা নষ্ট হয়ে যায়, পচে নষ্ট হয়ে যায়। তাহলে বিভিন্ন ধরনের ছত্রাকের জন্য দায়ী হতে পারে, যেমন মিউকর, রাইজোপাস, অ্যাসপারজিলাস, এগুলো কমন। মিউকর এখানে যে পনির উপর পাওয়া গেছে, রাইজোপাস রুটির উপর পাওয়া যায়,
অ্যাসপারজিলাস, এগুলা সাইট্রাস জাতীয় ফল, যেমন কমলা করতে গেলে সেখানে অ্যাসপারজিলাস পাওয়া যায়, পেনিসিলিয়াম পাওয়া যায়। এগুলো হচ্ছে খাদ্য পচনকারী ছত্রাক। 3 নম্বর হচ্ছে মলবাসী ছত্রাক, অর্থাৎ গৃহপালিত পশু মলের উপর যে সমস্ত ছত্রাক জন্মায়, যেমন অ্যাস্কোবোলাস। এখানে চিত্রে দেখতেছো যে একটা গরুর গোবরের উপর এই ছত্রাকগুলো জন্মাইছে, অনেকটা কাপের মতো দেখতে। এগুলো হচ্ছে অ্যাস্কোবোলাস বা কপ্রোফাইলাস ফাঞ্জাই। তোমরা পড়ার সময় ইংরেজি টার্মের সাথে বাংলা টার্মের সাথে সাথে ইংরেজি টার্মটাও পড়বে, কারণ দেখা যায় অনেক সময় প্রশ্নে এরকম মলবাসী ছত্রাক না দিয়ে দিতে পারে কপ্রোফাইলাস ছত্রাক কাকে বলে, কপ্রোফাইলাস ছত্রাকের উদাহরণ দাও। তাহলে সেই ক্ষেত্রে আমরা কপ্রোফাইলাস ছত্রাকের উদাহরণ হচ্ছে অ্যাস্কোবোলাস। এগুলো সহজেই দেখা যায়। তোমরা গ্রাম অঞ্চলে বিশেষ করে গরু গোবরের উপর এগুলো দেখা যায়, প্যাজাইজার, কপিনাস ইত্যাদি। 4 নম্বরে পরজীবী ছত্রাক। বহু ছত্রাক প্রজাতির উদ্ভিদ ও প্রাণী দেহের উপর বা অভ্যন্তরে টিস্যুতে জন্ম এবং পশুদেহ থেকে খাদ্য শোষণ করে জীবন ধারণ করে। যেমন আমাদের অনেক ছত্রাকজনিত রোগ হয়, এই ছত্রাকজনিত যেমন বিভিন্ন ধরনের চর্মরোগ হয় ছত্রাকজনিত, সেক্ষেত্রে আমাদের চামড়ার উপর এগুলো জন্মায়। আবার অনেক ক্ষেত্রে আছে যে পশুদের অভ্যন্তরে প্রবেশ করে খাদ্য শোষণ করে। এবার ওইগুলোর উদাহরণ আছে যেমন ইরাইসিসি, সিনক্যাটিয়াম পাক্সিনিয়া, একটা ইরাইসিসি ছত্রাক। এই ছত্রাকটা এগুলো হচ্ছে মাইসিলিয়াম। মাইসিলিয়ামের সাহায্যে পোষক দেহের উপরে জন্মায়। 5 নম্বর মাইক্রোরাইজাল। মাইক্রোরাইজাল ছত্রাক আছে কিছু কিছু ছত্রাক, এই যে এখানে দেখা যাচ্ছে যে উদ্ভিদের মূলের সাথে মিথজীবী রূপে বসবাস করে। তাহলে এই ধরনের যে উচ্চ শ্রেণীর উদ্ভিদের মূলে মিথজীবী রূপে যে সমস্ত ছত্রাক জন্মায় তাদেরকে মাইক্রোরাইজাল ছত্রাক বলা হয়। 6 নম্বরে মিথজীবী ছত্রাক। মিথজীবী ছত্রাক হচ্ছে যে শৈবালের সাথে, মিথজীবী বলতে বোঝা যায় যে দুইটা জীব পরস্পর একত্রে থেকে পরস্পর উপকার করে, যদি একজন আরেকজনের কাছ থেকে উপকৃত হয় তাহলে সেই সম্পর্কটা হচ্ছে মিথজীবী। তাহলে মিথজীবীটা যেমন এখানে চিত্রে দেখা যাচ্ছে একটা লাইকেন, এই লাইকেনের ভিতরে শৈবাল এবং ছত্রাক উভয় মিথজীবী রূপে বাস করে। ছত্রাক শৈবাল থেকে উপকৃত এবং শৈবাল ছত্রাক থেকে উপকৃত, অর্থাৎ পরস্পরকে উপকৃত করে। এরপরে ছত্রাকের দৈহিক গঠন। বিভিন্ন ধরনের দৈহিক গঠন দেখা যায়। এদেরকে মূলত দুইটা ভাগে ভাগ করা যায়, যেমন এককোষী থ্যালাস, সূত্রাকার থ্যালাস। এককোষী থ্যালাস, যেমন ছবি দেখতেছো যে একটা মাত্র কোষের সমন্বয়ে একটা থ্যালাস গঠিত হয়, যেমন স্যাকারোমাইসিস বা ইস্ট। আর সূত্রাকার থ্যালাস হচ্ছে যখন অনেকগুলো কোষ পর্যায়ক্রমিকভাবে একটার মাথায় আরেকটা যুক্ত হয়ে একটা লম্বা নলাকার গঠন তৈরি করে, তখন তাকে সূত্রাকার থ্যালাস বলা হয়। এবং এই ধরনের দেহকে বলা হয় মাইসিলিয়াম। মাইসিলিয়ামের এক একটা অংশকে, এক একটা শাখাকে বলা হয় অনুসূত্র বা হাইফা। মাইসিলিয়ামটা বিভিন্ন ভাবে শাখান্বিত থাকে, যেমন এই একটা পুরোটা হচ্ছে মাইসিলিয়াম, এই এক একটা শাখা হচ্ছে এক একটা হাইফা। এই মাইসিলিয়াম দুই ধরনের হতে পারে, প্রস্থপ্রাচীরবিহীন বা অ্যাসেপ্টেড মাইসিলিয়াম এবং প্রস্থপ্রাচীর যুক্ত বা সেপ্টেড মাইসিলিয়াম। যেমন এখানে আমরা যদি দেখি এই মাইসিলিয়ামের মাঝখানে কোনো প্রস্থপ্রাচীর নাই, অনেকগুলো নিউক্লিয়াস আছে কিন্তু কোনো ধরনের প্রস্থপ্রাচীর নাই, এদেরকে বলা হয় প্রস্থপ্রাচীরবিহীন মাইসিলিয়াম। আর এখানে দেখা যায় যে প্রস্থপ্রাচীর দ্বারা প্রত্যেকটা নিউক্লিয়াস প্রস্থপ্রাচীর দ্বারা আলাদা হয়ে গেছে। এই ধরনের মাইসিলিয়ামকে বলা হয় প্রস্থপ্রাচীর যুক্ত মাইসিলিয়াম। প্রস্থপ্রাচীর যুক্ত যে মাইসিলিয়াম, এই মাইসিলিয়ামে নিউক্লিয়াসের সংখ্যার উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মনোক্যারিওটিক মাইসিলিয়াম আর একটা হচ্ছে ডাইক্যারিওটিক মাইসিলিয়াম। অর্থাৎ একটা কোষের ভিতরে যদি একটা মাত্র নিউক্লিয়াস থাকে তাকে মনোক্যারিওটিক মাইসিলিয়াম বলে, এবং দুইটা যদি থাকে, এই ছবিতে এখানে দুইটা আছে, দুইটা নিউক্লিয়াস যদি থাকে তখন তাদেরকে ডাইক্যারিওটিক মাইসিলিয়াম বলা হয়। কারণ মনো হচ্ছে ওয়ান আর ক্যারিওটিক এটা মানে হচ্ছে নিউক্লিয়াস। তাহলে এক নিউক্লিয়াস বিশিষ্ট মাইসিলিয়াম হচ্ছে মনোক্যারিওটিক আর দ্বি নিউক্লিয়াস বিশিষ্ট হচ্ছে ডাইক্যারিওটিক।
দৈহিক গঠনের ক্ষেত্রে একটা বিশেষ টার্ম ব্যবহৃত হয়, বিশেষ কিছু বিশেষ একটা অবস্থা দেখা যায়, যেটাকে বলা হয় দ্বিরূপতা বা ডাইমরফিজম। দ্বিরূপতা মানে হচ্ছে দ্বি মানে দুই, দুই ধরনের রূপ। যেমন এখানে যদি আমরা চিত্রে দেখি, দেখো ইন ভিট্রো মানে 25°C, ইন ভিভো 37°C। ইন ভিট্রো মানে হচ্ছে পোষক দেহের ভিতরে, সরি, ইন ভিট্রো হচ্ছে কালচার করা আর কি। যখন কালচার করা হয় তাহলে দেখা যায় যে কালচার করলে এটা কি হলো, একটা মাইসিলিয়াম তৈরি করলো, কিন্তু যখন এটা পোষক দেহের উপরে হবে কালচারের বাইরে, তখন এগুলা একটা একটা কোষ তৈরি করলো, মানে এককোষী অবস্থা। তাহলে এরকম ক্ষেত্রে দেখা যায় যে কিছু কিছু ছত্রাক, ব্লাস্টোমাইসিস, ককসিডিওডিস, হিস্টোপ্লাজমা, স্পোরোথিক্স, এই ছত্রাকগুলার পরিবেশ অনুযায়ী দুই ধরনের আচরণ করে। অর্থাৎ পোষক দেহে একটা আচরণ করে, এবং কালচার মিডিয়ামে যখন তাদেরকে কৃত্রিমভাবে কালচার করা হয় তখন আর এক ধরনের আচরণ করে। তাহলে এই দুই ধরনের আচরণ করার জন্য এদেরকে বলা হয় দ্বিরূপ, যে ঘটনাটাকে বলা হয় দ্বিরূপতা, এবং ছত্রাকগুলোকে বলা হয় ডাইমরফিক ছত্রাক। ছত্রাকে প্রচুর পরিমাণে হাইফি থাকে। হাইফিগুলো সাধারণত জালিকার ন্যায় অবস্থান করে, এবং অনেক সময় হাইফিগুলো একটার সাথে আরেকটা জড়াইয়া যায়, এবং এটা বিভিন্ন ভাবে দলবদ্ধ হয়ে যায়, একত্রিত হয়ে যায়। তাহলে এই একত্রীকরণের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের গঠন দেখা যায়। এই গঠন গুলাকে কতগুলো ভাগে ভাগ করা হয়েছে, যেমন প্রথমত প্লেকটেনকাইমা। ছত্রাকের হাইফাসমূহ শিথিলভাবে বা ঘন সন্নিবিষ্টভাবে দলবদ্ধ হয়ে যখন অপ্রকৃত টিস্যু গঠন করে, তখন এরূপ টিস্যুকে প্লেকটেনকাইমা বলে। অপ্রকৃত টিস্যু হচ্ছে যে হাইফাগুলো এমন ভাবে যুক্ত হয়ে থাকে যে যখন তাদেরকে দেখলে মনে হয় এগুলোকে তখন হাইফা বা মাইসিলিয়াম মনে হয় না, মনে হয় যেন একটা টিস্যু, মানে একাধিক কোষের একটা সমন্বয়। যেমন এখানে এরকম মনে হয়। তাহলে আসলে এগুলা টিস্যু না, কিন্তু টিস্যুর মতো মনে হয়, এই জন্য বলা হয়েছে অপ্রকৃত টিস্যু সৃষ্টি করে। এই প্লেকটেনকাইমাকে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে প্রোজেনকাইমা আর একটা হচ্ছে সিউডো প্যারেনকাইমা। প্রোজেনকাইমা হচ্ছে যে ছত্রাক টিস্যুতে হাইফিগুলো শিথিলভাবে পাশাপাশি প্রায় সমান্তরালভাবে বিন্যস্ত থাকে এবং হাইফিগুলো তাদের নিজস্ব স্বাতন্ত্র্য বজায় রাখে, তাদেরকে প্রোজেনকাইমা বলে। এই চিত্রে যদি আমরা দেখি যে হাইফিগুলো খুব আলাদা আলাদা বোঝা যাচ্ছে, এগুলো খুব শিথিলভাবে একটার সাথে আরেকটা যুক্ত থাকে। শিথিলভাবে যুক্ত থাকার কারণে এদেরকে আলাদাভাবে শনাক্ত করা যায়, বোঝা যায়। এই ধরনের গঠনকে প্রোজেনকাইমা বলা হয়। কিন্তু অনেক সময় আছে যে মাইসিলিয়ামের হাইফিগুলো এমন ভাবে জড়িয়ে থাকে যে পরস্পরকে জড়িয়ে বা পাকিয়ে ঘন সন্নিবিষ্ট হয়, যেগুলো দেখতে যে এখানে প্যারেনকাইমা কোষের নাই। এই ছবিটা যে দেখতেছো, এই ছবিটা হচ্ছে একটা প্যারেনকাইমা সেল, উদ্ভিদের প্যারেনকাইমা সেল। তাহলে এই যে দেখো সিউডো প্যারেনকাইমা আর প্যারেনকাইমা দেখতে একই রকম দেখা যায়। তাহলে এখানে এটা প্যারেনকাইমার মতো দেখা যায়, কিন্তু আসলে এটা প্যারেনকাইমা কোষ না। এই জন্য এটাকে বলা হয় সিউডো প্যারেনকাইমা। অর্থাৎ সিউডো মানে হচ্ছে মিথ্যা বা ভুয়া, এবং প্যারেনকাইমা মানে মিথ্যা প্যারেনকাইমা। তাহলে প্যারেনকাইমার মতো দেখা যায়, এই জন্য এদেরকে বলা হয় সিউডো প্যারেনকাইমা, এমন ভাবে ঘন সন্নিবিষ্ট হয়ে থাকে। তাহলে প্রোজেনকাইমাতে হাইফিগুলো আলগাভাবে যুক্ত থাকে যাতে এদের স্বতন্ত্রতা বোঝা যায়, কিন্তু সিউডো প্যারেনকাইমাতে এত ঘনভাবে সন্নিবিষ্ট থাকে যে এদেরকে হাইফা হিসেবে শনাক্ত করা যায় না, এদেরকে তখন মনে হয় প্যারেনকাইমা কোষ। 2 নম্বরে স্ক্লেরোসিয়াম। স্ক্লেরোসিয়াম হচ্ছে অনেকগুলো হাইফি ঘন সন্নিবিষ্ট হয়ে সৃষ্ট বিভিন্ন আকার আকৃতির শক্ত গাঢ় বাদামি বর্ণের গুটিকা, যা প্রতিকূল অবস্থায় বহুদিন বেঁচে থাকতে পারে। এখানে যে আমরা দেখতেছি আলুতে যে সাদা সাদা দেখা যাচ্ছে, এগুলো মাইসিলিয়াম। এই মাইসিলিয়াম গুলো ঘন সন্নিবিষ্ট যে কালো স্ক্লেরোসিয়াম তৈরি করছে। এই স্ক্লেরোসিয়াম গুলা মূলত প্রতিকূল অবস্থা অতিক্রম করতে সক্ষম। কারণ হচ্ছে যে এদের ভিতরে প্রচুর পরিমাণে খাদ্য সঞ্চিত থাকে। এই সঞ্চিত খাদ্য সঞ্চয় থাকার কারণে এরা কয়েক বছর পর্যন্ত সুস্থ অবস্থায় বেঁচে থাকতে পারে, এদের কোনো রকম ক্ষতি হয় না। যখনই আবার পরিবেশ অনুকূল হয়, তখন এই স্ক্লেরোসিয়াম গুলা
স্ক্লেরোসিয়াম অঙ্কুরিত হয়ে আবার নতুন করে মাইসিলিয়াম অথবা ফুড বডি সৃষ্টি করে। তাহলে মূলত হচ্ছে প্রতিকূল অবস্থা থেকে রক্ষা পাওয়ার জন্য স্ক্লেরোসিয়াম গুলো তৈরি হয় এবং প্রতিকূলতার শেষে স্ক্লেরোসিয়াম গুলো অঙ্কুরিত হয়ে আবার নতুন মাইসিলিয়াম বা ছত্রাকের সৃষ্টি হয়। এবং দেখা যায় এই যে স্ক্লেরোসিয়াম গুলোর কেন্দ্রস্থলে সাধারণত প্রোজেনকাইমা কোষ থাকে, প্রোজেনকাইমা থাকে এবং বাইরের দিকে সিউডোপ্যারেনকাইমা থাকে। স্ট্রোমা এটাও ঘন সন্নিবিষ্ট আইভীয় স্তূপ, যা দেখতে গদির মতো মনে হয়, যে গদির ন্যায় একটা অঙ্গ। যার উপরে বা ভেতরে ফুড বডি সৃষ্টি হয়। যেমন এই একটা স্ট্রোমা, এই স্ট্রোমার এই যে ফাঁকা জায়গার মতো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে এক একটা ফ্রুট বডি, এক একটা ফ্রুট বডি। তার মানে একবারে প্রান্তের দিকে, স্ট্রোমার প্রান্তের দিকে অনেকগুলো ফ্রুট বডি তৈরি হয়েছে। তাহলে এটা হচ্ছে যে ঘন সন্নিবিষ্ট হাইফার স্তূপ, যার উপরে বা ভেতরে ফ্রুট বডির সৃষ্টি হতে পারে। আমাদের চতুর্থ নম্বর রাইজোমর্ফ। রাইজোমর্ফ হচ্ছে যে কোনো কোনো ছত্রাকের হাইফিগুলো পাশাপাশি সমান্তরাল ভাবে বৃদ্ধি পাওয়ায় ঘন সন্নিবিষ্ট পেঁচিয়ে দড়ির আকৃতির শক্ত অঙ্গ গঠন করে এদেরকে রাইজোমর্ফ বলে। অর্থাৎ এগুলো দড়ি যেভাবে একটার সাথে পাকাইয়া পাকাইয়া তৈরি করা হয়, এক্ষেত্রেও দেখা যায় যে হাইফিগুলো পরস্পরের সাথে পাকাইয়া দড়ির মতো একটা আকৃতি গঠন করে, শক্ত একটা আকৃতি গঠন করে, এগুলোকে রাইজোমর্ফ বলা হয়। এই যে রাইজোমর্ফ, কোনো কোনো ক্ষেত্রে ছত্রাকের রাইজোমর্ফ দ্রুত উদ্ভিদের মূল তন্ত্রকে সংক্রমিত করতে পারে। অর্থাৎ এই যে দেখা যাচ্ছে যে উচ্চ শ্রেণীর উদ্ভিদের মূলকে এরা সংক্রমিত করে এবং সে মূলটাকে এরা পোষক হিসেবে বা আশ্রিত বস্তু হিসেবে গ্রহণ করে। অর্থাৎ উচ্চ শ্রেণীর উদ্ভিদের মূলে এরা বসবাস করে এবং সেখান থেকে খাদ্য গ্রহণ করে। এবং এরাও প্রতিকূল পরিবেশে এরা সুপ্ত অবস্থায় কয়েক বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। অনুকূল পরিবেশে বৃদ্ধি পেয়ে অঙ্গজোপায় এরা বংশবৃদ্ধি করতে পারে। ছত্রাকের বিশেষ কিছু ধরন আছে। আমরা ছত্রাকের হাইফির বিশেষ কিছু ধরন আছে। বিশেষ রূপান্তর, ছত্রাকের হাইফির রূপান্তর, সেই রূপান্তর গুলা কি কি? অস্ট্রেরিয়া হচ্ছে দেখা যায় যে একটা কাণ্ডের উপর, পোষক উদ্ভিদের উপর ছত্রাকের মাইসিলিয়াম সাধারণত জন্মায়। যেমন এখানে দেখা যাচ্ছে একটা মাইসিলিয়াম জন্মায়। তাহলে পোষক উদ্ভিদের উপর ছত্রাকের মাইসিলিয়াম জন্মায়, কিন্তু সে পোষক দেহ থেকে খাদ্য গ্রহণ করে। কিভাবে সে খাদ্য গ্রহণ করে? ওই হাইফি গুলোর মধ্যে বা কিছু কিছু হাইফি পোষক উদ্ভিদের কোষের ভিতরে প্রবেশ করে। যেখানে চিত্রে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে ফাঙ্গাল হাইফি। এই হাইফি থেকে আবার কিছু স্পেশাল বিশেষ ধরনের হাইফি ছত্রাকের কোষের ভিতরে প্রবেশ করে, কোষের ভিতর থেকে খাদ্য গ্রহণ করে। তাহলে এই যে বিশেষ ধরনের হাইফি, এদেরকে বলা হয় অস্ট্রেরিয়া। এই অস্ট্রেরিয়া গুলো বিভিন্ন ধরনের হতে পারে, যেমন সিম্পল সরল হতে পারে, যেমন এই একটা সিম্পল। আবার অনেক ক্ষেত্রে এরকম নবযুক্ত হতে পারে, নবের মতো। অনেক সময় শাখান্বিত হতে পারে, যেমন এটা অনেক শাখান্বিত। পেঁচানো হতে পারে, কোরালয়েড হতে পারে, এটা বিভিন্ন ধরনের হতে পারে। তারপর হচ্ছে অ্যাপ্রোসোরিয়াম। অ্যাপ্রোসোরিয়ামটা হচ্ছে যেখানে দেখা যাচ্ছে এটা ছত্রাকের স্পোর অঙ্কুরিত হয়ে হাইফা তৈরি করছে। হাইফা তৈরি করে এইখানে পোষক কোষের ভিতরে প্রবেশ করছে। তাহলে এটা হচ্ছে হস্টোরিয়া। তাহলে পোষক কোষের ভিতরে প্রবেশ করার পূর্বে এই যে একটা অনেকটা বাল্বের মতো, স্ফীত হয়ে বাল্বের মতো যে একটা আকৃতি গঠন করছে, এটাকে বলা হয় অ্যাপ্রেসোরিয়াম। অর্থাৎ হস্টোরিয়া তৈরির পূর্বে, হাইফি পোষক দেহের ভিতরে প্রবেশ করার পূর্বে যে একটা স্ফীত আকৃতির অঙ্গ গঠন করে, সেটাকে বলা হয় অ্যাপ্রেসোরিয়াম। এরপরে রাইজয়েড। এটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়, যেমন এটা হচ্ছে
এগুলো হচ্ছে ছত্রাকের মাইসিলিয়াম। তাহলে মাইসিলিয়ামের নিচ থেকে, মাইসিলিয়ামের নিচে মূলের ন্যায় কিছু অঙ্গ তৈরি হয়। এই অঙ্গগুলোকে বলা হয় রাইজয়েড। এই অঙ্গগুলোর সাহায্যে পোষক উদ্ভিদের সাথে যুক্ত থাকে এবং পুষ্টি শোষণ করে থাকে। এবং দেখা যায় যে কোনো কোনো ছত্রাক আশ্রিত বস্তুর সাথে যুক্ত থাকার এবং পুষ্টি শোষণের জন্য মূলের ন্যায় কতগুলো সরু ক্ষুদ্র আয়তা সৃষ্টি করে, এদেরকে রাইজয়েড বলা হয়। এখানে যে ছবিটা দেওয়া আছে এটা রাইজোপাস স্কুলিনিফারের ছবি। সবাইকে ধন্যবাদ। আশা করি সবাই ঠিকমতো পড়াশোনা করবে এবং পরীক্ষার প্রস্তুতি নেবে। আসসালামু আলাইকুম।